সংক্ষিপ্ত সফরে দুপুরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। টাইম ম্যাগাজিনের উদীয়মান প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ ইসলাম। বেরিয়ে আসছে সাবেক রেলমন্ত্রীর নানা অপকর্ম, স্বজনেরা কায়েম করে ত্রাসের রাজত্ব। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১ সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। সংক্ষিপ্ত সফরে আজ ঢাকা আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। সঙ্গে থাকবেন তার মন্ত্রিসভার সদস্য, উপমন্ত্রী, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ৫৮ সদস্যের প্রতিনিধি দল। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করবেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম সফর। টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় উঠে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নাম। গত ২ অক্টোবর বুধবার টাইম 100 নেক্সট ২০২৪ শিরোনামে এ তালিকা প্রকাশ হয়। অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন নাহিদ ইসলাম। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট। ২০২৪ সালের টাইম ১০০-তে এবার অন্তর্ভুক্ত হল নাহিদ ইসলামের নাম। নাহিদ ইসলাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। নাহিদ ইসলাম সম্পর্কে টাইম লিখেছে, ক্ষমতাধর এই ব্যক্তি সমাজবিজ্ঞানে স্নাতক, ২৬ বছর বয়সী নাহিদ বাংলাদেশের সাম্প্রতিক গণ আন্দোলনের অনেক নেতার মধ্যেই অন্যতম। সাবেক সরকারের সময় বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পর সাধারণ মানুষের কাছে তার পরিচিতি বাড়তে থাকে। টাইম আরও লিখেছে, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জেন জির ২ জন উপদেষ্টার একজন নাহিদ। ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, এখন তা মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে। এ প্রসঙ্গে নাহিদ টাইমকে বলেন, নতুন প্রজন্মের ভাবনা ও প্রবণতা বুঝতে হবে, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার অবসান হতে হবে এবং সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির এই তালিকা প্রকাশ করে মার্কিন সাময়িকী টাইম। ১৯৯৯ সাল থেকে প্রতি বছর এই তালিকা প্রকাশিত হচ্ছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ নীতি নির্ধারকদের সান্নিধ্য পেতে যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ওয়াশিংটনে লবিং ফার্ম স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোমেসির সঙ্গে $2 লাখ করেছেন চুক্তি। সুইডেন ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সঞ্জয় অধিকারীর ডেস্ক রিপোর্ট। গত ১২ সেপ্টেম্বর জয়ের মালিকানাধীন ওয়াজেদ কনসাল্টিং ইন ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে চুক্তি করে। জয় $2 লাখ বিনিময়ে ৬ মাসের জন্য এই চুক্তি করেছেন। চুক্তি অনুযায়ী লবিস্টরা বাংলাদেশের বর্তমান সমস্যাগুলোর ওপর মার্কিন সরকারের কার্যনির্বাহী এবং আইনসভা শাখার অন্তর্দৃষ্টি আকর্ষণের জন্য কাজ করবে। ক্রিশ্চিয়ান বোর্জ এবং রবার্ট স্ট্রিকের নেতৃত্বে এই লবিং ফার্মের সাথে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গভীর সম্পর্ক রয়েছে। তারা দুজনই ২০১৬ সালে ট্রাম্পের প্রচারণার সময় উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। জয় এর আগে ২০০৫ সালে আওয়ামী লীগের পক্ষে $7,20,000 বিনিময়ে একই লবিং ফার্মের সঙ্গে চুক্তি করেছিলেন। সে সময় রিপাবলিকান গ্যারি আকারম্যান বাংলাদেশের রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর
তার ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করছেন। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ইসলামী চরমপন্থীদের দ্বারা প্রভাবিত হচ্ছে বলে প্রচারণা চালাচ্ছেন। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর 13 কর্মদিবসে জমা পড়েছে 400 অভিযোগ। ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ অনুযায়ী ডিজিএফআই কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে কমিশন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেলটি ডিজিএফআই সদর দপ্তরের ভেতরেই। দোতলা ওই ভবনে 22টি সেল আছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় অসংখ্য গুম সংগঠিত হয়। আয়নাঘর নামে বন্দিশালায় রেখে চলে অবর্ণনীয় নির্যাতন। আয়নাঘর কথা বলছেন ইন কমন পার্লেন্স, এটা বেসিক্যালি জয়েন্ট ইন্টারোগেশন সেল। গুম তদন্তে গঠিত কমিশন অফ ইনকোয়ারি আয়োজিত সংবাদ সম্মেলনে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আরও জানান, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই কার্যালয়ে এমন গোপন বন্দিশালার সন্ধান মিলেছে। ডিজিএফআই এর আমরা পরিদর্শন করেছি, ডিটেকটিভ ব্রাঞ্চ সিটিটিসির যে ইন্টারোগেশন সেলস পরিদর্শন করেছি। ভিকটিমস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স কোনো পাই নাই আমরা। 5 অগাস্টের যে চেঞ্জ ওভার, তারপরে হয়তো কিছুদিন ছিল, এরপরে আমরা কি পাইনি। ডিজিএফআই এর যে হেডকোয়ার্টার্স তার কম্পাউন্ডে আছে, এটা 2 স্টোরিড বিল্ডিং। তো নিচতলায় সেল আছে প্রায় ধরেন 20-22টা সেল, উপরের তলায় কিছু রুম আছে, ওইলা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করতো, তখন করতো, এখন তো এটা ব্যাকএন্ড। তৎকালীন সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুমে জড়িয়ে পড়ে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। গতকাল পর্যন্ত 400 অভিযোগ পেয়েছে। উই হ্যাভ অলরেডি এক্সামিনড অ্যান্ড রেকর্ডেড দ্য স্টেটমেন্টস অফ ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড আজমি, লেফটেন্যান্ট কর্নেল হাসিন, অ্যাম্বাসেডার মারুফ জামান, হুম্মাম কাদের, ব্যারিস্টার সরওয়ার হুসেন, উনি ইজ এ ফর্মার army officer, and others. Around 75 people have given their statements to this commission. 30 সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জমা দেওয়ার কথা থাকলেও 10 অক্টোবর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সাবসিকুয়েন্টলি আমরা আরেকটা বিজ্ঞপ্তি দিয়ে টাইমলাইনটা আমরা এক্সটেন্ড করে আপ টু 10 অক্টোবর 2024 করা হয়েছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নওগাঁ 1 আসনের সাবেক এমপি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় সাবেক মন্ত্রীকে। একসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন সাধন চন্দ্র মজুমদার, ছিলেন উপজেলা চেয়ারম্যানও। পরে সংসদ সদস্য নির্বাচিত হন এবং খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পান। দায়িত্ব পালনের সময় নওগাঁয় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন সাধন চন্দ্র। গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক মাহেন্দ্র চালককে পিটিয়ে হত্যার অভিযোগ আছে তার বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলন নৎসাৎ করতেই আগ্নেয়াস্ত্র সহ মাঠে নামিয়েছিলেন ক্যাডার। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের স্বজনেরা যেন পেয়েছিলেন আলাদিনের চেরাগ। ফুলে ফেপে হয়েছেন বিপুল অর্থ সম্পত্তির মালিক। সুজনের ভাই ভাতিজার বিরুদ্ধে রয়েছে নিরীহ মানুষের ঘরবাড়ি দখলের অভিযোগ। একসময় ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ না খুললেও এখন বেরিয়ে আসছে নানা অপকর্মের কথা। পঞ্চগড় প্রতিনিধি তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন 3 বারের সংসদ সদস্য এবং সাবেক রেলমন্ত্রী। নির্বাচনী হলফনামা অনুযায়ী সুজনের কৃষিজমি 8 থেকে বেড়ে হয়েছে 35 একর। ঢাকায় রয়েছে একাধিক ফ্ল্যাট ও প্লট। তার সুবাদে আলাদিনের চেরাগের সন্ধান পান নিকট আত্মীয়রাও। ভাই আর ভাতিজারা মিলে রেলের ঠিকাদারি করে লুটে নিয়েছেন কোটি কোটি টাকা। তাদের বিরুদ্ধে রয়েছে সুদের কারবারের অভিযোগ। সুদের টাকা আদায় না হলে দখল করা হতো জমি। রেলমন্ত্রীর ভাইস্তার কাছে 18,000 টাকা নিয়েছিলাম, 47,943 টাকা দিয়েছি, তাও না শোধ হয়নি। চেক স্ট্যাম্প দিয়েছি, ওগুলা ফেরত দেয়নি আজও পর্যন্ত। এর যে জুলুম অত্যাচার, কঠিন জুলুম অত্যাচার, আমার কয়েকবার আটকাইছে। এলমন্ত্রী আমাদেরকে কিছুই দেয় নাই, ওর ভাইস্তা জ্বালা দিছে, এলমন্ত্রীর ভাইস্তা জ্বালা দিছে। শেষ পর্যন্ত আমাকে বড় বাজেট দিতে চাইছে। বাজেট কেন, আমাদেরকে একটা ঘর কেন, আমাদেরকে একবার টিন দেয় নাই। আমরা 15 বছর মুখ খুলতে পারিনি ভয়ে। আমরা এখনো যে কথা বলতেছি, আমরা যে নিরাপত্তা পাবো না পাবো সরকারের কাছে, সেটাও আমাদের খুব বিপজ্জনক। মারো ধরো কাটো,
এইরকম অবস্থা এখানে দাঁড়াইছে। এই অমুক এই আমার বিচারপতি আছে, আবার এই মন্ত্রী আছে, আমার ওই যে চেয়ারম্যান আছে, আমার ওই পিপি আছে, এদের ধমকে আমরা কোনো ঘরে থাকতে পারি না। সুজন ও তার পরিবারের সদস্যদের ক্ষমতার দাপটের কথা এলাকার মানুষের মুখে মুখে। মন্ত্রী সাহেব আমার বাড়ি ঘর দখল করছি, মারপিট করছি, পিটা ঝাঁটা করছে, মিথ্যা মামলা দিয়েছে, তারপরে পুকুরে মাছ মারে নিয়ে গিয়ে কারো কুকুর কথা কইয়া পারি না। আমরা মাঠে বিচার যাচ্ছি, ওর ভাইকে বিচার দিবা যাচ্ছি, ওর ভাই কত আমি কি করি, চেয়ারম্যান যাচ্ছি, চেয়ারম্যান কত আমি কি করি, মন্ত্রী সাহেব ডাকায় নাকায় বাড়ি আমার কত এই কেল্লা আপোষ করো, কেল্লা যদি আপোষ না করেন তাহলে তোমার কিন্তু আরো বিপদ হবে। আমাদের বাড়ি ঘর গুলা জ্বালা দেয়, আমার স্বামী মারে, আমি মেডিকেলে গেছি, সব মাছগুলো আমার মারে খাওয়া শেষ করছে ওরা। এই তো মন্ত্রী আমাকে হুমকি দিছে, ওই বাদে নাই থাকিবা দেয় নাই, আবার ওই যে জানি আসে গাড়ি বাড়ি ঘর দোয়ার জ্বালা টালা দিয়ে একবার শেষ করে দিছে। মন্ত্রী নুরুল ইসলাম সুজনের নেতৃত্বে, আমিনুর রহমান পিপি সাহেবের নেতৃত্বে পেট্রোল দিয়ে না গোটা বাড়িটা ছিটা দিয়ে না পেট্রোল উপরে দিয়ে আগুন ধরায় দিল। ভয়ে আমরা কোনো কিছু বলার সাহস পাই না, বললেই আমাদেরকে বাড়িঘর ভাঙচুর করে, রাস্তাঘাটে মারপিট করে। এই জন্য আমরা তাদের এই সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। পঞ্চগড় স্টেডিয়াম ও রেল স্টেশন নামকরণও হয়েছে সুজনের বড় ভাইয়ের নামে, জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জেলা প্রশাসক নিয়োগের বিষয়ে 5 কোটি টাকা ঘুষ চাওয়া কথোপকথন ফাঁসের সংবাদটিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। আলোচিত খবরটিতে দাবি করা হয় আওয়ামী লীগের পছন্দের তালিকা অনুযায়ী 52 জেলা প্রশাসক নিয়োগে 200 কোটি টাকা খরচ করেছে ভারতের একটি গোয়েন্দা সংস্থা। তৌহিদুর রহমানের রিপোর্ট। জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে তুলকালাম চলছে সচিবালয়ে। গেল মাসের শেষ দিকে 3 কোটি টাকার চেক দিয়ে ডিসির পদায়ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয় গণমাধ্যমে। এর আগে গত 9 এবং 10 সেপ্টেম্বর 59 জন জেলা প্রশাসক নিয়োগ দেয়াকে হাতাহাতির ঘটনা ঘটে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এবার 5 থেকে 10 কোটি টাকার ঘুষ দেয়া নেয়ার বিষয়ে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা আদান প্রদানের বেশ কয়েকটি স্ক্রিনশট ভাইরাল হয় বুধবার। অভিযোগ ওঠে খুদে বার্তায় কথোপকথনের ওই 2 ব্যক্তি জনপ্রশাসন সচিবের মোখলেসুর রহমান এবং যুগ্ম সচিব জিয়াউদ্দিনের। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর ওনারা যা শো করেছে সেটা হলো আইফোন। তখন আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। আপনারা যদি নিউজ করতে চান, স্ট্যান্ডবাজি নিউজ করতে চান, তাহলে এগুলো প্রশ্ন করতে পারেনি। এতদিন আমার সাথে কাজ করেছেন, বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই। আপনাদের 3টা আমি নাম উল্লেখ করতে চাই না। আপনারা যারা ভালো আছেন, আমি ভালোকে ভালো বলবই। এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন, কতটুকু যুক্তি হচ্ছে আমাকে আপনার এই কোশ্চেন করা। গণমাধ্যমের খবরটির সত্যতা যাচাইয়ে স্বরাষ্ট্র, আইন এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। তবে বলবো, যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই। একটা রাস্তার লোক আমি অনেক কথা বলতে পারো, আমি রাস্তার লোকের পিছনে দৌড়াবো না। আবার আমরা সরকারের পজিশন থেকে জনগণের স্বার্থে কাজ করি, যেভাবে আছে সেভাবেই কাজ করব, যতদিন করবো আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়মকরণের মোতাবেক। আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসাতে দলটির পছন্দের কর্মকর্তাদের জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা। সেই টাকা কিভাবে বন্টন করা হবে তা নিয়েও মোখলেসুর রহমান পরামর্শ দেন বলে জানা গেছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকালের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংক্ষিপ্ত সফরে দুপুরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। টাইম ম্যাগাজিনের উদীয়মান প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ ইসলাম। বেরিয়ে আসছে সাবেক রেলমন্ত্রীর নানা অপকর্ম, স্বজনেরা কায়েম করে ত্রাসের রাজত্ব। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন
www.facebook.com/2124online এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল ৯টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।